বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ধ্বনি পরিবর্তন অধ্যায়ের যে 4টে রীতি তার তৃতীয় ভাগ ধ্বনির রূপান্তর সম্পর্কিত বিষয় নিয়ে। দেখো, এই যে ধ্বনির রূপান্তর এই বিষয়টি আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টি জানা দরকার তা হলো ধ্বনির রূপান্তর বলতে সাধারণত কি বোঝানো হয়। দেখো, আমরা ধ্বনির রূপান্তর বলতে বোঝাবো শব্দ মধ্যস্থ ধ্বনিগুলি যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে বিভিন্ন ধ্বনিতে রূপান্তরিত হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হবে ধ্বনির রূপান্তর। অর্থাৎ ধ্বনির পরিবর্তন ঘটবে বা ভিন্ন ধ্বনিতে রূপান্তরিত হবে। এখন কথা হচ্ছে, এই ধ্বনির রূপান্তর সাধারণত কতভাবে হতে পারে। দেখো, আমরা প্রথমত বলবো যে ধ্বনির রূপান্তর দুই ভাবে হয়, অর্থাৎ একে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। এক, স্বরধ্বনির রূপান্তর, দুই, ব্যঞ্জন ধ্বনির রূপান্তর। স্বরধ্বনির রূপান্তরকে আবার আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি এবং ব্যঞ্জন ধ্বনির রূপান্তরকে আরও বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন তোমরা এই ছকের সাহায্যে ভাগগুলোকে দেখে নাও। দেখো, আমরা ধ্বনি পরিবর্তনের রীতির যে 4টে ভাগ তার তৃতীয় ভাগ নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমত স্বরধ্বনির রূপান্তর, দ্বিতীয়ত ব্যঞ্জন ধ্বনির রূপান্তর। স্বরধ্বনির যে রূপান্তর তাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি: স্বরসঙ্গতি, স্বরের অসঙ্গতি, অভিশ্রুতি আর দীর্ঘীভবন। আর এদিকে দেখো, ব্যঞ্জন ধ্বনির যে রূপান্তর তাকে আবার আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি। আরও কয়েকটা ভাগ ছিল, পরবর্তীতে সেগুলো আলোচনা করব। যেমন সমীভবন, বিষমীভবন, ঘোষীভবন, মহাপ্রাণীভবন, অল্প প্রাণীভবন, মূর্ধন্যভবন, এরকম বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের প্রথমে আলোচনা করা প্রয়োজন স্বরধ্বনির রূপান্তর সম্পর্কে। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে কি স্বরধ্বনির রূপান্তর বলতে সাধারণত কি বোঝানো হয়। দেখো, শব্দ মধ্যস্থ স্বরধ্বনিগুলি যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধ্বনিতে রূপান্তরিত হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হবে স্বরধ্বনির রূপান্তর। তাহলে এই যে স্বরধ্বনির রূপান্তর আমরা বলেছি কতভাবে হতে পারে? 4 ভাগে। অর্থাৎ স্বরধ্বনির রূপান্তরকে আমরা 4টে শ্রেণীতে ভাগ করেছি। প্রথমে স্বর সংগতি, আর স্বরের অসঙ্গতি, অভিশ্রুতি আর দীর্ঘীভবন। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব কাকে নিয়ে? স্বরসঙ্গতিকে নিয়ে। দেখো, স্বরসঙ্গতি কথার অর্থ হলো স্বরধ্বনির সমন্বয় বা সামঞ্জস্য। আর স্বরসঙ্গতির যদি ব্যুৎপত্তি নির্ণয় করি তাহলে পাবো স্বরপূর্বক, সমপূর্বক, গম ধাতু যোগ 3 প্রত্যয় হচ্ছে। আর সংজ্ঞা যদি দেখি তাহলে কি বলবো? পূর্ববর্তী বা পরবর্তী স্বরের প্রভাবে শব্দের মধ্যে অপর স্বরধ্বনি পরিবর্তিত হয়ে, মানে আর একটা স্বরধ্বনি পরিবর্তিত হয়ে প্রভাবকারী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষা করলে সেই রীতিকে বলা হবে স্বরসঙ্গতি। অর্থাৎ একটার সাথে আর একটার সঙ্গতি রক্ষা হবে, সামঞ্জস্য বিধান হবে। আচ্ছা, একটা উদাহরণ না দিলে না বিষয়টা একটু ক্লিয়ার করা যাচ্ছে না। দেখো, উনান থেকে উনুন। আচ্ছা, উনানকে আগে ভাঙো, তারপরে উনুনকে ভাঙো, কি পাবো আমরা? ঠিক এই রকম পাবো। দেখো, উনান রস্যু যোগ দন্তন্য যোগ আ যোগ দন্তন্য যোগ অ। আর উনুনকে ভাঙলে কি পাচ্ছি? রস্যু যোগ দন্তন্য যোগ রস্যু যোগ দন্তন্য যোগ অ। দেখো, দুটো অক্ষরকে আমি লাল রঙে মার্কিং করেছি, তাই না? কেন বলো তো? আচ্ছা, এর ব্যাখ্যাটাকে একটু বলি। কিরকম হবে না, এখানে তুমি লক্ষ্য করো, উনান শব্দে পাশাপাশি অবস্থিত দুটি পৃথক স্বরধ্বনি কি? একটা হচ্ছে রস্যু, একটা আ। দেখো, তলে দাগ দিয়ে রেখেছি। আর পূর্ববর্তী যে রস্যুটা, মানে প্রথম যে রস্যুটা আছে, সেই রস্যু স্বরের প্রভাবে পরবর্তী যে আধ্বনিটি, দেখো পরবর্তী যে আধ্বনিটি লক্ষ্য করে দেখো লাল রঙের, এই আধ্বনিটি পরিবর্তিত হয়ে রস্যু রূপে লাভ করেছে বা রস্যু রূপ লাভ করেছে। কেমন? উনানে আ ছিল, এটা পরিবর্তিত হয়ে গিয়ে উনুনে রস্যু হলো। তাহলে এখানে রস্যু স্বরের প্রভাবে আ স্বরধ্বনি রূপান্তরিত হয়ে রস্যু রূপ লাভ করলো। তাহলে এটা স্বরসঙ্গতি। তাহলে এবার আমাদের জানা দরকার এই স্বরসঙ্গতিকে কটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ শ্রেণী বিভাগ করলে আমরা কটা ভাগ পাবো।
দেখো, সাধারণ অর্থে স্বরসঙ্গতিকে 4টে ভাগে ভাগ করা যেতে পারে। কি কি? প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি আর অন্যান্য স্বরসঙ্গতি। তাহলে এই যে 4টে ভাগ, এই 4টে ভাগকে আমি একটা ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করি। তার মধ্যে এক পাশে সংজ্ঞা, উদাহরণ এবং নামগুলোকে রাখার চেষ্টা করছি। যেমন লক্ষ্য করো। আচ্ছা, প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতির সংখ্যাটা কেমন হবে? পূর্ববর্তী স্বরের প্রভাবে, মনে রাখবে, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর যখন রূপান্তরিত হবে তখন তাকে আমরা প্রগত স্বরসঙ্গতি বলবো। আচ্ছা, উদাহরণ লক্ষ্য করো। মিথ্যা আ ছিল, আর ওখানে হয়ে গেল মিথ্যে, তাই না? তাহলে আর আ ছিল আর পরে এ পরিণত হলো। তারপর দেখো, হিসাব হিসেব, তিনটা তিনটে, তারপর ইচ্ছা ইচ্ছে, সব আগুলো এতে পরিণত হচ্ছে। তারপর দেখো পরাগত স্বরসঙ্গতি, এটা পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরে রূপান্তরিত হবে। যেমন সন্ন্যাসী, আমরা কি বলছি? সন্ন্যাসী। দেখো ওই যে রস্যি বা দীর্ঘি যেটা, তার প্রভাবে আর একটা রস্যিকার চলে আসলো। দেশি দিশি, তাই না? দেশি দিশি, পিছন পেছন, শিয়াল শেয়াল, সব রস্যিকারগুলো একারে পরিণত হলো। আচ্ছা, এবার যদি আমরা মধ্যগত স্বরসঙ্গতিটা দেখি তাহলে কি পাবো? দেখো, শব্দের মধ্যে, এতক্ষণ প্রথমে বা শেষে ছিল, এখন বলছি শব্দের মধ্যে অবস্থিত স্বর যদি পূর্ববর্তী এবং পরবর্তী উভয়ই হতে পারে, তাদের প্রভাবে মধ্যস্বরে রূপান্তরিত হয়, মানে মাঝের স্বরটা রূপান্তরিত হবে। প্রথমে আমরা প্রগততে প্রথমে পেলাম, পরাগততে শেষে পেলাম, আর এখন মধ্যগত মানে মাঝে পরিবর্তন হবে। তাহলে তাকে আমরা মধ্যগত স্বরসঙ্গতি বলবো। যেমন বিলাপি, দেখো আকার ছিল আর এখন হয়ে গেল বিলিতি, হয়েছে, আকার রস্যিকারে পরিণত হলো। বারান্দা বারেন্দা, আকারটা একারে পরিণত হয়েছে। নিরানি নিরুনি, দেখো হস্যকার, তাই না? জিলাপি আকার জিলিপি, ভিখারি ভিখিরি, হচ্ছে। তাহলে মাঝে পরিবর্তন হচ্ছে। আর অন্যান্য স্বরসঙ্গতি কাকে বলবো? পূর্ববর্তী এবং পরবর্তী উভয় স্বর যদি পরস্পর পরস্পরের প্রভাবে রূপান্তরিত হয় তবে তাকে অন্যান্য স্বরসঙ্গতি বলা হবে। যেমন শেফালি শিউলি, দেখো পরিবর্তন, পুরো পরিবর্তন, তাই না? সোনা সুনা, নাটকিয়া নাটুকে, বোনা বুনি, লক্ষ্য করে দেখেছ? তাহলে প্রগততে আমরা বলবো প্রথমেরটার প্রভাব, পরাগততে পরেরটার প্রভাব, শেষেরটা, মধ্যগততে মাঝে পরিবর্তন, আর অন্যান্য দুটোর প্রভাবেই পরিবর্তন হতে পারে। তাহলে আমরা প্রথমত স্বরসঙ্গতি বিষয়টা দেখে নিলাম। এবার দেখব স্বরের অসঙ্গতি। সংজ্ঞাটা দেখো, কাছাকাছি অবস্থিত দুটি স্বরধ্বনির, মানে দুটো একই স্বরধ্বনির একটা অন্য কোনো স্বরে রূপান্তরিত হলে তাকে স্বরের অসঙ্গতি বলে। মনে করো কাছাকাছি অবস্থিত দুটি একই রকম স্বরধ্বনি আছে, তার মধ্যে একটা পরিবর্তন হয়ে অন্য স্বরে রূপান্তরিত হলো, তাকে বলছি স্বরের অসঙ্গতি। আচ্ছা, উদাহরণ না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো, মামা থেকে মামু, আকারটা রস্যুকারে পরিণত হয়েছে, আর পরে রস্যিকা তো রস্যুকার। কাকা থেকে কাকু, বাবা থেকে বাবু, হাবা থেকে হাবু, এই ধরনের গুলো হচ্ছে স্বরের অসঙ্গতি, হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অভিশ্রুতি, মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমরা আগে অভিশ্রুতি সম্পর্কে একটা তথ্য দেখব যেগুলো আমাদের খুব দরকার। যেমন অপিনিহিতির পরের স্তর হলো অভিশ্রুতি, আমি অপিনিহিতিটা পরের অংশে শেখাবো। আর অভিশ্রুতি কথার ব্যুৎপত্তি পাবো কি? অভিপূর্বক শ্রুধাতু যোগ 3 প্রত্যয়, হচ্ছে। আর অভিশ্রুতি কথার অর্থ হলো শ্রবণ অভিলাষ, অর্থাৎ এটা অভিলাষ আর শ্রুতি হচ্ছে শ্রবণ, ওকে। আর অভিশ্রুতি এই নামকরণটি করেছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ অভিশ্রুতি নামটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দেওয়া। এবার আমাদের অভিশ্রুতির সংজ্ঞাটা দেখতে হবে। কেমন সংজ্ঞাটা? অপিনিহিতি জাত রস্যয়কার বা রস্যুকার যখন পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজে তার সঙ্গে মিশে রূপান্তরিত হয়।
তখন তাকে আমরা অভিশ্রুতি বলবো। মনে রাখবে, অভিশ্রুতি নির্ণয় করার সময় প্রথমে কিন্তু আমাদের অপিনিহিতি বিষয়টা জানতে হয়। অপিনিহিতি বিষয়টা তোমরা একটু দেখে নিও, তারপরে এই আলোচনার মধ্যে থাকলে ভালো হয়। আশা করছি হাতের কাছে যে ব্যাকরণ বইটা আছে সেখান থেকে অপিনিহিতি বিষয়টা দেখে নেবে। আগামী ক্লাসে আমি বিষয়টাকে আরো পরিষ্কার করে আলোচনা করব। যেহেতু ভাগ অনুযায়ী আলোচনা করছি, একটু আগে পরে হয়ে যাবে বলে এটা আলোচনা করলাম না। আচ্ছা, এবার যেটা বলার, যে এই যে সংজ্ঞাটা দেখলাম যে কেমন রস্বইকার বা রস্যুকার, এই দুটো যখন পাশাপাশি থাকা কোনো স্বরধ্বনিকে প্রভাবিত করবে তখন তাকে আমরা বলছি অভিশ্রুতি। আচ্ছা, বিষয়টা কেমন? যেমন করিয়া, কইরা, করে। দেখো এই যে কইরা, এটা হচ্ছে কিন্তু অপিনিহিতি, আর করে হচ্ছে অভিশ্রুতি, আর করিয়া হচ্ছে মূল শব্দ। দেখো কইরা রস্বইকার, তাই না? এই রস্বইকারটা কি করলো? পরিবর্তিত হলো একারে, হয়েছে না? করিয়া, কয়রা, করে, দেখো পরিবর্তিত হয়ে গেছে। তাহলে আমরা বলবো অপিনিহিতিজাত রস্বইকার বা রস্যুকার, এখানে রস্বই ছিল, কি করলো? পাশাপাশি থাকা স্বরধ্বনিকে পরিবর্তন করলো, তাই না? আকারটা পরিবর্তন হয়ে একারে পরিণত হয়ে গেল, হয়েছে তো? তাহলে এটাকেই আমরা মূলত অভিশ্রুতি বলবো। এই অভিশ্রুতির ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, কেমন? একটা ছকের সাহায্যে একটু দেখাই। প্রথমে মূল শব্দ থাকে, তারপরে অপিনিহিতি থাকে, তারপরে অভিশ্রুতি থাকে। কেমন? কালি, এটা হচ্ছে মূল শব্দ। কাইল, এটা অপিনিহিতি। আর কাল, এটা হচ্ছে অভিশ্রুতি। ছোট্ট শব্দটা অভিশ্রুতি। রাতি, এটা হচ্ছে মূল শব্দ। রাইত, এটা হচ্ছে অপিনিহিতি। রাত, এটা হচ্ছে অভিশ্রুতি। ঠিক তেমনভাবে বাদিয়া, বাইদা, বেদে, চলিয়া, চয়লা, চলে। আরও তোমাদের হাতের কাছে যে বইগুলো আছে তাতে অনেক উদাহরণ তোমরা এরকম পেয়ে যাবে, সেই উদাহরণগুলোকে একবার করে দেখে নেবে যদি পারো। আচ্ছা, এরপরে আমাদের যেটা আলোচনা করতে হবে তা হলো দীর্ঘীভবন কি। দেখো, কোনো শব্দের কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, মানে কোনো শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে অনেক সময় সেই ক্ষতিটা পূরণের জন্য, মানে কোন ক্ষতিটা? ব্যঞ্জন ধ্বনি যে লুপ্ত হলো সেই ক্ষতিটা পূরণের জন্য তার পূর্ববর্তী মানে আগের হ্রস্বস্বর দীর্ঘস্বরে রূপান্তরিত হতে পারে। হ্রস্বস্বরগুলো দীর্ঘস্বরে রূপান্তরিত হয়, একে ক্ষতিপূরক দীর্ঘীভবন বলা হয়। অর্থাৎ যে ক্ষতিটা হয়েছিল সেটাকে পূরণ করে দিচ্ছে, এই জন্য একে আমরা বলছি ক্ষতিপূরক দীর্ঘীভবন বা দীর্ঘীভবন। আচ্ছা, বিষয়টা একটু দেখি। দেখো, সপ্ত, দন্ত স, পয়ে তয়ে, তারপরে সত্য, দেখো প মিসিং, তার বদলে কি করা হচ্ছে? তয়ে তয়ে। আর আমরা বলছি সাত, সাত। লক্ষ্য করেছ? ক্ষতিপূরণ করার জন্য হ্রস্বস্ব দীর্ঘস্বরে পরিণত হলো। প্রথমে কিন্তু উচ্চারিত হচ্ছিল, সপ্ত অ ছিল না, দেখো প অ, আর এখানে কি হলো? সাত, সাত আ, তাহলে হ্রস্বস্ব দীর্ঘস্বরে পরিণত হয়েছে। হস্ত, অটা আতে, হাতে, দেখো। ধর্ম, ধামে, আকার, তাহলে আতে। এইভাবে দেখো ব্যঞ্জনধ্বনির যে ক্ষতিটা, অর্থাৎ লোপ পাওয়ার ফলে যে ক্ষতিটা হলো সেটা কিন্তু পূরণ হয়ে গেল, আর ফলে হ্রস্বকারটা বা হ্রস্বস্বরটা দীর্ঘস্বরে পরিণত হলো। তাহলে মোটামুটি আমরা স্বরধ্বনির যে ভাগগুলো, মানে স্বরধ্বনির যে রূপান্তরের ভাগগুলো, সেগুলোকে আলোচনা করলাম। আর নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব ব্যঞ্জনধ্বনির যে ভাগগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করার। আজকের ক্লাসটি দীর্ঘ করা আর সম্ভব হলো না, যাই হোক, দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।